এরকম একটা পরিবেশের মধ্যে সমুদ্র, নদী, এমন জঙ্গল, তার মধ্যে ঘোরাফেরা, আর কি চাও একদিনের মধ্যে? তা আবার সকালে আসো এবং বিকেলবেলা ফিরে যাও। হেনরি আইল্যান্ড থেকে নামার পর এখানে কিন্তু সামনে একটা সুন্দর ব্রিজ আছে, আর ব্রিজের মাঝখানে, আর ব্রিজটা আসার আগে কিন্তু এমন একটা রাস্তা। সোম থেকে শনিবার অজস্র একটা চাপ, প্রেশার, টার্গেট বা কারোর জব চলে যাচ্ছে, বিভিন্ন রকম প্রেশারের মাঝখানে একটা এরকম একটা দিন যেন জাস্ট কি বলো, মাথার একটা রিল্যাক্স, যেটা মনের শান্তি, মনে হচ্ছে যেন আমি বেঁচে আছি, ভালো আছি। এই দাম আছে রে ভাই, লইট্টা মাছ, পুরো টলার কি টলার শুধু লইট্টাই আছে। এরকম একটা ভ্রমণ তথ্য পেতে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। কলকাতা থেকে 2 ঘন্টা ধরে কিভাবে এখানে আসবে, তো চলো দেখতে থাকি। আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক জায়গা যেখানে নিরিবিলি সমুদ্র যেমন তোমায় আনন্দ দেবে, ঠিক তেমন নদী এবং সবুজের সমন্বয়ে ভরা ম্যানগ্রোভ অরণ্য দেখে তোমাদের চোখ জড়িয়ে যাবে। এখানে কি কি দেখার আছে, কিভাবে তোমরা সস্তায় আসবে, সেখানে কিভাবে সস্তায় খাবে এবং থাকবে, সম্পূর্ণ বৃত্তান্ত থাকবে তোমাদের জন্য এই ভিডিওতে। ভিডিওটা সেই জন্য একটু বড় হবে, তাই স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের মিস হয়ে যাবে। পুরীর ভিডিওতে যারা ভালোবাসা দিয়েছো তাদের সকলকে বঙ্গা ইন্ডি ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব বকখালি, এবং বকখালিতে কী কী জিনিস দেখার আছে, কীভাবে তোমরা কম খরচায় ওখানে যাবে, যাবতীয় বৃত্তান্ত কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে। তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বকখালি কিন্তু সবসময় একটা ভালো টুরিস্ট প্লেসের মধ্যে পড়ে। এখানে কিন্তু একদিনেই ঘুরে আসা যাবে, অনেকে আবার দুদিনও থাকে। তো তাই তোমাদের দেখাবো এখানে একদিনে তোমরা কীভাবে ঘুরতে পারবে, কারণ আমি একদিনেই আজকে সকালবেলা যাচ্ছি এই মুহূর্তে। তো এখানে যাওয়ার জন্য সকালবেলা 5টা 20-তে একটা ট্রেন আছে, এরপর ট্রেন হচ্ছে 7টা 12। তো আমরা আজকে 7টা 12 ট্রেনটাই ধরবো। তো চলো দেখতে থাকো। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গা ইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বাজে সকাল 7টা 14, ট্রেন কিন্তু ছেড়ে দিল এখান থেকে। তবে একটা ব্যাপার তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ট্রেনটা ধরার চেষ্টা করো সকাল 5টা 20টা। যারা তোমরা সাউথ থেকে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই বলবো এই ট্রেনটা যদি তোমরা ধরার চেষ্টা করো তাহলে কিন্তু শিয়ালদা থেকেই ধরো, কারণ বালিগঞ্জ থেকে ধরলে কিন্তু একটুকু জায়গা পাবে না, পুরো প্যাকটা ভিড় দেখতে পাচ্ছি। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্যে সকালবেলা ডিরেক্ট ট্রেন আছে 3টে। ফার্স্ট ট্রেন ছাড়ে সকাল 5টা 20-তে, দ্বিতীয় ট্রেন ছাড়ে সকাল 7টা বেজে 14 মিনিটে এবং তৃতীয়টি সকাল 9:30টায়। তবে একদিনে ঘুরে আসবার জন্য সকাল 5টা 20 এবং 7টা 14 ট্রেনটা তোমরা টার্গেট করবে। এছাড়া অনেক ট্রেন আছে, সেগুলো যেতে হবে ভায়া লক্ষ্মীকান্তপুর। ডিরেক্ট নামখানা কিন্তু সেগুলো যায় না, এর জন্য তোমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে। সেখান থেকে অনেক ট্রেন নামখানা যায়, তবে ট্রেনের টাইম অনুযায়ী আবার কিছু ট্রেন আছে যেগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার পর সেটাই 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর অ্যানাউন্সের পর আবার লক্ষ্মীকান্তপুর নামখানা হয়ে যায়। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা এবং নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর যেই ট্রেনগুলো যায় তার একটা টাইম টেবিল দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্যে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো টাইম টেবিল। স্টেশনের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো কিন্তু অনেক বেশি টাকা নেয়, ওই মাথাপিছু 60 টাকা মতো। ট্রেন থেকে নামার পর এখানে কিন্তু টোটো স্ট্যান্ডগুলো রয়েছে। তো টোটো স্ট্যান্ড থেকে কিন্তু বকখালি যাওয়ার সমস্ত টোটো পাওয়া যায়। তবে এখানে কিন্তু যে টোটোগুলো পাওয়া যায় এগুলো কিন্তু 60 টাকা করে মোটামুটি নেয়। বাট তোমরা যদি সামনে থেকে অটো ধরো তাহলে কিন্তু 40 টাকা পাবে, আর বাস যদি হয় তাহলে তো অবশ্যই ভালো 30 টাকা। তোমাদের কিন্তু যেতে হবে স্টেশন থেকে নেমে বাদিকে, আর স্টেশন থেকে বাদিকে বেরোনোর পর রাস্তাটা হাঁটতে হাঁটতে চলবে, আর তারপর দেখবে ডান দিকে আবার একটা বড় গাছ মতো রয়েছে, এবং সেখান থেকে ডান দিকে হাঁটতে থাকবে বাস স্ট্যান্ডের দিকে। তো চলো যাওয়া যাক। এই যে বড় একটা গাছ মতো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকেই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে। তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, পুরো বৃষ্টি হয়ে একটা দিন, এর মধ্যেই আমরা এখন মোটামুটি যাচ্ছি। তো তার মধ্যেও কিন্তু প্রচুর লোকের ভিড়। অবশ্যই এখানকার লোকজনও রয়েছে, তার সাথে কিছু ট্যুরিস্ট তো অবশ্যই রয়েছে, যেহেতু আজকে রবিবার একটু ভিড়টা হয়তো একটু বেশিই আছে। তো যেরকম তোমায় বললাম মোটামুটি ওই ওখান থেকে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পর
তো জাস্ট ওই সরু একটা রাস্তা, এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর মাঝখানে এই টোটো যাচ্ছে, টোটোগুলো যেগুলো স্টেশন থেকে ছাড়ছে। তো আমরা অলরেডি সামনেই চলে এসেছি মেন রোডে। তো এখান থেকে এবার আমরা অটো বা বাস যেটা পাই সেটা ধরবো, দেখা যাক। আমরা এখন চলে এসেছি এই যে মেন রোড। এই মেন রোডটা কিন্তু পার করতে হবে, পার করার পর ওই পারে কিন্তু রয়েছে অটো। এই রাস্তাটা পার করার পর এখান দিয়ে শুধু সবাই যাচ্ছে, দেখছো সবাই কিন্তু ওখান থেকে অটো বা বাস ধরতেই কিন্তু যাচ্ছে। তো আমরাও এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। বৃষ্টি হচ্ছিল বলে বাসের অপেক্ষা না করে আমরা অটো ধরে নিলাম। অটো কিন্তু লোক না হলে ছাড়ে না, তবে বৃষ্টির কারণে অটো ফুল হয়েই গেছিল। তোমরা দেখেছই কেমন একটা বৃষ্টি ওয়েদার আজ। তোমরা সামনে যে বৃষ্টি দেখছো সেটি কিন্তু নতুন হয়েছে। হাটানিয়া নদীর উপর এই ব্রিজ খুব সুন্দর লাগে, যার ফলে এখানকার মানুষের অনেক সুবিধা হয়েছে যাতায়াত ব্যবস্থায়। নামখানা স্টেশন নামার পর সেখান থেকে অনেকভাবেই বকখালি যাওয়া যায়। স্টেশনের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো কিন্তু অনেক বেশি টাকা নেয়, ওই মাথাপিছু 60 টাকা মতো। তবে যেমন দেখালাম 2 থেকে 3 মিনিট হেঁটে একটু এগিয়ে গেলেই পড়বে মেন রোড। সেখান থেকে অটো ধরলে পড়বে 40 টাকা জন প্রতি। এছাড়া আছে সরকারি বাস, যার ভাড়া 25 টাকা। এছাড়া বেসরকারি বাসেও যাওয়া যায়, যার ভাড়া পড়বে 28 টাকা। তবে সরকারি বাস তাড়াতাড়ি যায়, বেসরকারি বাস একটু দাঁড়িয়ে যায় আর কি। তাই তোমরা যদি সরকারি বাসে যাও তবে ট্রেন ও বাসের ভাড়া মিলে মোট মাত্র 50 টাকায় তোমরা পৌঁছে যাবে বকখালি। অটোয় করে বকখালি যেতে সময় লাগে 40 মিনিট মতো। এখন আমরা এই বৃষ্টির মধ্যে বিশালভাবে ফেসে গেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেরোনো যাচ্ছে না, তো খুবই খারাপ অবস্থা। এখন দেখা যাক কখন বৃষ্টি থামে, তারপর আমরা বেরোবো। এখানে বেশ কিছু দেখছি আড়তে মাছ উঠেছে, মাছটা দেখছি ইলিশ মাছ। কি কি মাছ আছে দেখি। ইলিশ মাছ উঠেছে। এখানে সামনেই একটা মাছের আড়ত আছে, তবে মাছের আড়ত হলেও দাম কিন্তু তেমন একটা কম নয়। এই ব্যাপারে পরে বলছি তোমাদের সব কারণগুলো। আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। এখনও বৃষ্টি পড়ছে ভালোই, কিন্তু এই বৃষ্টির মরশুমে সমুদ্র দেখতে কেমন লাগে সেই একটা এক্সপিরিয়েন্স আমরা আজকে করব। তাই জন্য এখন চলেছি আমরা সি বিচের দিকে। আর সামনেই কিন্তু বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, সম্ভবত বাস স্ট্যান্ডের পেছনেই কিন্তু সি বিচটা পড়বে। অটো স্ট্যান্ড থেকে নামার পর কিন্তু অনেকটাই হাঁটা পথ দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত মোটামুটি আমরা 2-3 মিনিট হলো হাঁটছি। তো মনে হচ্ছে আরও 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে সমুদ্রের পাড় অবধি পৌঁছাতে। এখানে তোমরা যারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার কিন্তু বেশ কিছু হোটেল দেখতে পাচ্ছি। তো এখানে যেমন একটা হচ্ছে মা তারা কাবাব মহল, ওইখানে একটা দেখতে পেয়েছি এসি হোটেল একটা রয়েছে। তো দাঁড়াও একটু জুম করে দেখ, ওইখানেও কিন্তু বেশ কিছু খাবার হোটেল রয়েছে। তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই নিতে পারো, সকালবেলার টিফিনটা বা দুপুরবেলার লাঞ্চটা। এই হচ্ছে সামনের বকখালি বিচ। তো এখানে কিন্তু সমুদ্র অনেকটাই দূরে থাকে, আর আজকে বিশেষ করে দেখতে সমুদ্র অনেকটাই দূর, মানে যেটা মনে হচ্ছে সামনে একটা মরুভূমি বিশাল, তারপর যেন সমুদ্র। তো জেনারেলি আমরা যারা দীঘাতে বা পুরীতে গেছি আমরা দেখেছি একদম কাছেই সমুদ্র, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু আলাদা। এখানে বকখালিতে কিন্তু একটু অনেকটাই দূরে সমুদ্র, আর জলটা খুবই কম। তো মাঝখানে একটা চড়া মতো পড়বে, তারপর সেটাকে ক্রস করতে হবে, এবং ক্রস করার পর কিন্তু সমুদ্র পড়বে। তো আজকের এরকম ওয়েদারও কিন্তু প্রচুর মানুষের স্নান করছে। সমুদ্রের পাড়ে কিন্তু ছাতা ধরা খুব চাপের, মানে আমাদের এখন অবস্থা খুবই খারাপ, দেখতে ছাতা ধরে রাখা যাচ্ছে না। সমুদ্রের পাড়ে কি আবার আশপাশটা দেখো পুরো মেঘ। মেঘলা আকাশে বৃষ্টির দিনে সমুদ্র দেখার মজাই যেন আলাদা। উত্তাল সমুদ্রে একটা যেন আলাদা নেশা আছে। এত হাওয়া চলছিল যে কথাই শোনা যাচ্ছিল না। মানুষ ওদিকে স্নান করতে যাচ্ছে সমুদ্রে, আর ঠিক ওপারেই দাঁড়িয়ে আছে একটা ষাঁড়। সামনে জল আসছে, অল্প অল্প ঢেউ পা ছুঁয়ে যাচ্ছে আমাদের।
বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু সাইট সিনটা করে নিই। তো সাইট সিনের মধ্যে কী কী থাকছে তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পাবে। তবে এরকম বৃষ্টির দিনে সকালবেলা ঘুরে বেড়াতে কিন্তু একটা দারুণ একটা লাগে। আমাদের আজ প্রথম গন্তব্য হেনরি আইল্যান্ড। পথে যাওয়ার পথে মুখোমুখি হলাম খুব খারাপ এক রাস্তার মধ্যে। দুদিকে অজস্র ম্যানগ্রোভ সুন্দরী গাছ, আর তার মাঝে মাটির ভাঙাচোরা রাস্তা। তার মধ্যে আমরা টোটোতে চলেছি। মাঝে মাঝে টোটো চালক সুদীপ আমাদের বর্ণনা করছে কোনটা কী গাছ এবং বকখালির ভৌগোলিক অবস্থান। তার মুখেই শুনলাম বকখালি হলো সুন্দরবনের শেষ প্রান্ত, আর সুন্দরী গাছের সমারোহের জন্যই সুন্দরবন জায়গাটার নাম এসেছে। এই সুন্দরবনের 40% কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে, বাকি 60% পড়ে বাংলাদেশে। এখানকার মানুষের মূল জীবিকা বলতে মৎস্য চাষ, কৃষিকাজ এবং নদীতে মাছ ধরা। আর একটা বড় পার্ট হলো ট্যুরিজম। লাল ফুল ফুটে দিতে পারবে না, কাঁকড়ার মতো দাঁড়া হয়েছে বলে ওই দিকে জানি যদি জুম করে দিন একদম ভেতরে আসবে। আচ্ছা, ওইটাই এটা হচ্ছে আপনার বানি বা ওয়াইন, তার সঙ্গে ওটাকেই দেখে দিচ্ছি, ওটাকে হচ্ছে গেমার। এছাড়া আপনি আর দুটো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখাতে পারবেন। একটা হচ্ছে আপনার সুন্দরবন, যে নামকরণ হচ্ছে যে সুন্দরী গাছ থেকে, প্লাস আরেকটা রয়েছে যেটা আপনার যে সুন্দরবন যে বায়োমিল্কি পুরো হেতাল গাছে লুকিয়ে থাকে না? বাবা, হেতাল গাছের পাতাগুলো পুরোটা আপনার বাঘের যে গায়ের যে কালার দিচ্ছে ওই কালারটা ওদের পাতাগুলো রং সেরকম চলে আসে। তোমাদের এদিকে এমনি বাঘ আছে? না, আমার এখানে কিন্তু তোমরা থাকতে পারো, তবে বুকিং করতে হবে সল্টলেক থেকে। সামনাসামনি কিন্তু এরা বুকিং নেয় না। এছাড়া অ্যাগোডা, ইয়াত্রা এইসব অনলাইন অ্যাপ থেকেও তোমরা বুকিং করতে পারো। হেনরি আইল্যান্ড অর্থাৎ এই হেনরি দ্বীপের নামকরণ করা হয়েছে একজন ইউরোপীয় ব্রিটিশ সাহেবের নাম অনুসারে, সম্ভবত হেনরি প্রিডামের নামে, যিনি 19বিংশ শতাব্দীতে এই অঞ্চলটির অনুসন্ধান করেছিলেন। হ্যাঁ, এই ট্রিটার পেছনে যে তেজপাতার মতো দেখতে যে পাতাটা দেখছেন, দেখুন ট্রিটা একদম আইডিয়া আছে। আচ্ছা, ওটাই হচ্ছে আপনার সুন্দরী গাছ। এই যে হ্যাঁ, ওই পেছনে একদম এগুলো তো দেবদারু গাছ, এই যে পেছনে একটা পেছনের গাছ। এই স্থানটি ব্রিটিশ উপনিবেশিক আমলে প্রাথমিকভাবে বৃক্ষরোপণের জন্য ব্যবহৃত হলেও এটি কিন্তু এখন পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রের অন্যতম জনপ্রিয় স্থান। এখানে ম্যানগ্রোভ বন, মৎস্য প্রকল্প এবং বকখালির কাছাকাছি থাকার জন্য কিন্তু দারুণ লাগবে। হেনরি আইল্যান্ডে আছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে সমগ্র জায়গা দেখা যায়। প্রায় সমুদ্র অবধি কিন্তু এখানে দেখা যায়, কিন্তু এখন প্রবল বৃষ্টিতে চারিদিক শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে দেখাচ্ছে। হেনরি আইল্যান্ড থেকে নামার পর এখানে কিন্তু সামনে একটা সুন্দর ব্রিজ আছে, আর ব্রিজের মাঝখানে আর ব্রিজটা আসার আগে কিন্তু এমন একটা রাস্তা, চারিদিকে সবুজ, ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী বিভিন্ন গাছ। তো সেটাকে ক্রস করার পর সামনে একটা কাঠের ব্রিজ পড়ে যায়। তো চলো যাওয়া যাক, কারণ কাঠের ব্রিজটা কিন্তু আরও সুন্দর। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এবার আমরা মোটামুটি চলে এসেছি ওই তোমার কি বলে কাঠের ব্রিজটা, যেটা তো কাঠের ব্রিজ দিয়ে হেঁটে আমরা যাবো এখন সমুদ্রের পাড়ে। তো এইখানে কিন্তু একটা আলাদা অপরূপ সৌন্দর্য আছে, আর সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু একটা দারুণ লাগছে। মানে কি বলবো, সবাই অন্য সময় একটা আসে, আর বৃষ্টির সময় কিন্তু এই বকখালি এবং সঙ্গে হেনরি আইল্যান্ড একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি। এখানে কিন্তু একজন একজন করে পাস হতে হবে। এই হচ্ছে চারিদিকে দেখো, কাঁকড়া দেখলাম একটা, এই দেখো এই বৃষ্টিতে কিন্তু প্রচুর কাঁকড়া কিন্তু বেরিয়েছে। এই দেখো প্রচুর কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, আর এর মধ্যে কিন্তু সবুজ
বৃষ্টি, তার মধ্যে কাঁকড়া, দারুণ লাগছে, দারুণ একটা পরিবেশ কিন্তু। হেনরি আইল্যান্ড বকখালির কাছে এই শান্ত সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো এই দ্বীপের ম্যানগ্রোভ বন, যা তোমরা দেখতে পাচ্ছ। জলের একটা স্রোত কিন্তু বয়ে যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে এই জঙ্গলে। পুরোটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এখানে আশেপাশে বিভিন্ন গাছ শুনলাম, সুন্দরী গাছ, গেওয়া গাছ, যেটা ম্যানগ্রোভ গাছ, যেটা শ্বাসমূল গাছ বলে বাংলাদেশে, তো আমাদের এখানে বলা হয় এটা ম্যানগ্রোভ গাছ। তো এখানে কিন্তু নানান গাছ রয়েছে, যেহেতু সুন্দরবনের একটা পার্ট বকখালি, তাই জন্য বিভিন্ন ধরনের গাছের মেলা বা গাছের বিভিন্ন সারি তোমরা কিন্তু এখানে আসতে দেখতে পাবে। বকখালি মানে একটা সমুদ্র না, এই অঞ্চলটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর দ্বীপ রয়েছে, যেমন মৌসুমী আইল্যান্ড থেকে শুরু করে হেনরি আইল্যান্ড, বিভিন্ন দ্বীপ কিন্তু এখানে রয়েছে তোমরা জানো। এই কারণেই এই জায়গাটার একটা অসাধারণ সৌন্দর্য আছে এবং অসাধারণ ঐতিহাসিক একটা গুরুত্ব। তো আশপাশটা দেখো, খুব সুন্দর লাগছে। ওই যে সামনে জলের মধ্যে দেখছো সরু সরু সরু, ওগুলো শ্বাসমূল গাছ, অর্থাৎ যেটা এই সরু সরু দেখো সূচের মতো হয়ে আছে, ওইগুলোই। আমার দুধারে বিভিন্ন গাছ আর তার মাঝে রাস্তা সোজা চলে গেছে সমুদ্র সৈকতের দিকে। এ যেন এক অপরূপ দৃশ্য, যা ভাষায় কল্পনা করা যায় না। জানি না আমার ক্যামেরায় তোমরা কতটা জাস্টিফাই করতে পারছো। আমি যখন নিজের স্বচক্ষে দেখেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি কিন্তু সুন্দরবনেরই একটি শাখা, যেখানে ঘন ম্যানগ্রোভ গাছপালা রয়েছে, যা দেখলে কিন্তু প্রাণ জড়িয়ে যায়। এখানে আসার পর কিন্তু বেশ একটা জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার ফিলিংস হচ্ছে। এরকম বৃষ্টি, তার মধ্যে এরকম একটা ঝোপঝাড় জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা চলেছি সমুদ্রের পথে। তবে হ্যাঁ, একটা বিষয় তোমাদের বলে দিই, হেনরি আইল্যান্ডের এই যে সি বিচটা রয়েছে, এখানে কিন্তু তোমরা ভুল করে নামবে না। এখানে প্রচুর চোরাবালি, বিধি সতর্কিত বিশুদ্ধীকরণ রয়েছে, এখানে লেখা আছে যে অবশ্যই কোনোভাবেই কিন্তু তোমরা এই হেনরি আইল্যান্ডে নামবে না, কারণ প্রচুর চোরাবালি। আর এখানে বেসিক্যালি সাদা একটা বালি দেখা যায়, যেটা দীঘা পুরীর সমুদ্রে যখন দেখি আমরা হলুদ বালি, কিন্তু সাদা বালির একটা সি বিচ। চলো, চলেই এসেছি আমরা। ওই যে দূরে সমুদ্র রয়েছে, কিন্তু বেশি এখানে কিন্তু যাওয়া যায় না, এখানে প্রি ওয়েডিং করে। মেঘলা আকাশে বৃষ্টির দিনে সমুদ্র দেখার মজাই যেন আলাদা। হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত খুবই ফাঁকা থাকে, কারণ এখানে প্রচুর কিন্তু চোরাবালি আছে। আর এত বৃষ্টির কারণে কেউই তেমন বের হয়নি হোটেলগুলো থেকে। তাই আজ বলতে পারো, পাগলা হাওয়ার বাদল দিনে আমরা একাই উপভোগ করছি এই দৃশ্য। আমাদের মতো ভ্রমণ পিপাসু পাগল আর কে আছে বলো? পুকুরের কাছে বেড়ে ওঠা ম্যানগ্রোভ গাছের দৃশ্য, যা একটি বিরল দৃশ্যের মধ্যে পড়ে। এখানে ছোট ছোট অনেক পুকুর আছে, জঙ্গলের কারণে তোমরা দেখতে পাচ্ছ না। এখানে বেশ কিছু জংলি পশু আছে, যার মধ্যে দেখা যায় শুয়োর, হরিণ, বাঘ কিন্তু এখানে দেখা যায় না। তো এখানে কিন্তু ভুল করেও তোমরা নেমো না, কারণ চোরাবালি আছে, প্রচুর মানুষ মারা গেছে, এর জন্য অনেকবার সরকার থেকে সতর্ক করা হয় এবং বড় বড় প্ল্যাকার্ডও লেখা আছে। তারপরেও কেন জানি না মানুষ যায়। তো অবশ্যই কিন্তু তোমরা যেও না এখানে। আমিও নিজে দেখলাম, কেন একটু জাস্ট টেস্ট করলাম, কিন্তু পা তুলি ঢুকে যাচ্ছে, খুবই রিস্কি, একদমই যেও না। এখানে কিন্তু অনেক সময় অনেকেই আসে শীতকালে প্রি ওয়েডিং শ্যুট করতে। প্রি ওয়েডিং শ্যুট করতে কিন্তু এখানে অসাধারণ লাগে। আর আশেপাশের পরিবেশটা দেখছো, অসাম পরিবেশ। তো চলো তোমাদের দেখাই এখানে আশেপাশের পরিবেশটা, দারুণ একটা জায়গা। মানে একবার যদি আসো, আবার কিন্তু আসতে ইচ্ছা করে। প্রকৃতির কি এক অদ্ভুত সৃষ্টি। এক এক জায়গায় তার রূপ এক এক রকম রূপ নিয়েছে। এক পাশে সমুদ্র, আর ঠিক তার আরেক পাশে ম্যানগ্রোভ অরণ্য। এ যেন এক অপরূপ দৃশ্য। মেঘলা আকাশে এই রঙিন ম্যানগ্রোভ অরণ্য দিকে যেন মনে হচ্ছে এক রামধনুর ছটা। এর মাঝে দাঁড়িয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। তাই হয়তো স্পিকারটা ঠিক করে সেট করতে পারিনি, তাই কথা বলেছি কিন্তু রেকর্ডার হয়নি। তবে পেছনের যে দৃশ্য, সেটা এতটা আকর্ষণ করলো আমায়, তাই এই পোর্শনটা আমি দিতে বাধ্য হলাম। একটা জিনিস দেখলাম, মানে প্রকৃতি এমন একটা সুন্দর জিনিস, যেখানে কিন্তু তোমরা গরমকালে আসো একরকম দেখবে, শীতকালে আসো একরকম দেখবে, বর্ষাকালে আসো আরেক রকম দেখবে।
আর হ্যাঁ, প্রতিটা সিজনেই তো তোমাদের কিছু না কিছু প্রবলেম হবে, কারণ গরমকালে খুব বেশি গরম লাগবে, ঘামাবে, আবার বর্ষাকালে এমন একটা বৃষ্টি হবে, আর শীতকালে প্রচণ্ডই শীত হবে, কারণ একটা খালি ঠান্ডা একটা ফাঁকা জায়গা, এত গাছপালা যেখানে সূর্যের আলো পৌঁছায় না। তো প্রতিটি সিজনে কিন্তু আলাদা রকম ফিলিংস এখানে রয়েছে। তো প্রত্যেকটা ফিলিংস প্রতিটা সিজনে যদি আলাদা আলাদা ফিলিংস নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই একবার করে ঘুরে যাও এখানে। বেশি তো দূর না, কলকাতা থেকে তো মাত্র 2.5 ঘন্টাই লাগে এখানে, বেশি তো দূর নয়। এখানে সামনে যে অংশটি দেখছো তোমরা, এখানে কিন্তু মৎস্য চাষ করা হয়ে থাকে, তাই এটি একটি বিরাট ঝিল। সামনে কিন্তু একটা ঝিল মতো রয়েছে, এই ঝিলের মধ্যে কিন্তু প্রচুর মৎস্য চাষ করা হয়। বৃষ্টি ভেজা দিনে এবার আমাদের পরবর্তী গন্তব্য এডওয়ার্ড ক্রিক। এডওয়ার্ড ক্রিক হলো একটি খাড়ি। জেলেরা সাগর ও নদী থেকে মৎস্য ধরে আনার পর এখানে নিয়ে আসে। এর পাশেই রয়েছে মজুদ ঘর, তার মধ্যে আছে বরফের কারখানা, কারণ মাছগুলোকে ধরে আনার পর বরফ দিয়ে কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। এছাড়া ট্রলার যদি খারাপ হয় সেগুলোও কিন্তু এখানে মেরামত করা হয়ে থাকে। এখানে কিন্তু ফ্রেজারগঞ্জে প্রচুর মাছ ধরা হয়েছে, তো আমরা সেটাই দেখতে এসেছি এখানে কি কি মাছ এটা ধরেছে। এরা কিন্তু 7 দিন 8 দিন বহুদিন ধরে কিন্তু জলের মধ্যে থাকে, এরপর এখানে এসে মাছগুলো নিয়ে যায়, তারপর কিন্তু মাছ কিন্তু আড়তে চলে যায়, সেখান থেকে বিক্রি হয়। তো চলো দেখা যাক আজ এরা কি মাছ এনেছে। প্রচুর কাঁকড়া পড়ে আছে, মরে গেছে যদিও। লইট্টা মাছ, শুধু কি লইট্টা মাছই উঠেছে তোমাদের? শুধু লইট্টা আমার পুরো টলার কি টলার শুধু লইট্টাই আছে। কত বড় নৌকা লাগছে? সব লইট্টে, শুধু কি লোটে মাছই উঠছে নাকি? ওটা কি মাছ আছে? ওই মুখটা সরু মতো, মুখটা সরু মতো এগুলো তুল মাছ। তুল মাছ, আচ্ছা। বাংলাও পূজা হওয়া যায় না। আচ্ছা, এই ট্রলারের মধ্যেই এদের জীবন, রান্না খাওয়া দাওয়া সব কিছু। আর যেটা বললাম তোমাদের, 7 থেকে 8 দিন এরা এরকম ভেসে ভেসে সব কিছু তোলে। ওয়েদার খারাপ হলে তো আরও খারাপ তাদের অবস্থা। এখন তাও ব্যবস্থা একটু উন্নত হয়েছে বলে তারা খবর পায়, কিন্তু আগে তো খবর পেত না কোনোভাবে। তখন অনেকেই হয়তো মানে হারিয়ে যেত, জলে ডুবে যেত নিম্নচাপ, বিভিন্ন ঝড়ের কারণে। এখানে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেই শ্বাসমূল গাছটা কিন্তু এখানে ভালোভাবে দেখতে হবে, একদম সূর্যের মতো যেন ফুটে আছে, এগুলি কিন্তু শ্বাসমূল। এই টোটাল শ্বাসমূল, প্রচুর শ্বাসমূল হয়ে আছে দেখো। পানি গাছ বা বাইন গাছ, বানি আছে হ্যাঁ। বলছো বাইন গাছের ফল এটা? হ্যাঁ, দুটো এখানে বানি দেখেছি, ওই একটা গাছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেখুন এই লম্বা লম্বা। এগুলো নিয়ে লাগালে হবে? দেখুন হবে না, এগুলো তো আপনার লবণাক্ত মিষ্টি তাই না? এখানে লবণাক্ত মিষ্টিটা তার জন্য জলের স্রোত বয়ে যাচ্ছে দেখো। বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু জলের স্রোত বয়ে যাচ্ছে। জলের একটা শব্দ তোমরা শুনতে পাচ্ছ আশা করি। এখানে কিন্তু একটা জেঠি মতো আছে, যেখানে এই সমস্ত যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলো যখন খারাপ হয় তখন কিন্তু এখানে সেগুলো সারানো হয়। তো সারানোর পর আবার তারা বেরিয়ে পড়ে,
মাছ ধরার উদ্দেশ্যে। রাস্তা থেকে যাওয়ার পথে চলে এলো কার্গিল সি বিচ। খুব সুন্দর লাগছে রাস্তা থেকে দেখতে এটি। আমরা এই মুহূর্তে রয়েছি কার্গিল বিচ পয়েন্টে, যেই বিচ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। বকখালির মধ্যে আমার সবচেয়ে সেরা লেগেছে এই কার্গিল বিচ পয়েন্ট। তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে এসো এই কার্গিল বিচ পয়েন্টে, যেখানে আসলে সুন্দর এক সমুদ্রের পাড় তোমরা দেখতে পাবে, যেখানে একদম সামনেই সমুদ্রকে ছুঁয়ে যেন দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিন্তু দেখা যায় 3টে দ্বীপ, যেটা জম্মু দ্বীপ, গঙ্গাসাগর এবং মৌসুনি আইল্যান্ড। তো কোথায় দেখা যায় তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো, যদিও সামনে থেকে তো দেখানো সম্ভব না। চলো দেখা যাক, তোমার একটু দেখিয়ে নিই। আর এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে কিন্তু সানসেট এবং সানরাইজও কিন্তু খুব সুন্দর দেখা যায়। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, ওটা কিন্তু জম্মু দ্বীপ। তার ঠিক অপোজিটে ওইখানে যে একটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু রয়েছে তোমার মৌসুনি আইল্যান্ড। মাঝখানে যে একটা ট্রলারের মতো অংশ রয়েছে, ওটা কিন্তু হেনরি আইল্যান্ড। কার্গিল সি বিচ পয়েন্টে এসেও আজ একই উপলব্ধি, শুধুই একা। প্রকৃতির মাঝে আজ আমরা একা, কেউ নেই, কোনো ব্যস্ততা নেই চারিদিকে। মুগ্ধ প্রকৃতি এবং স্নিগ্ধ দূষণমুক্ত বাতাস। এই বাতাস যেন প্রাণ ভরে যাচ্ছে। এখান থেকেও খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তবে আজ এই আবহাওয়াতে তা আশা করা কিন্তু বৃথা। এই বিচে এই সিজনে একটা জিনিস যেটা ফেস করছি, সেটা হলো লাল কাঁকড়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর অদ্ভুতভাবে লাল কাঁকড়াগুলো একদম সামনে দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মানে কি বলবো, আমরা ভিডিও করছি, ক্যামেরা করছি, তাড়া করছি, রীতিমতো তারা তাড়া করলে দৌড়াচ্ছে, কিন্তু বালির মধ্যে লোকাচ্ছে না। এটা কিন্তু খুব দারুণ লাগলো। তো চলো আরেকটা পেয়েছি, চলো দেখাই। বেশ কিন্তু লাল কাঁকড়াও থাকে এই সি বিচে, তবে আজ মেঘলা আবহাওয়ার জন্য আজ সেটিও কিন্তু দেখা যাচ্ছে লাল না। কাঁকড়া যাচ্ছে, এই তোমাদের দেখালাম, দেখো এই দেখো দৌড়াচ্ছে কিরকম ভাবে লাল কাঁকড়া। এই দেখো কি সুন্দর লাল কাঁকড়া। ছবি তো না একটা ওটার। সুন্দর না ক্যামেরাটা, কি একটা মোমবাতির মতো ক্যামেরাটা রয়েছে। ও ফটোশুট করছে। आर्टिफिशियल लग रहा है। সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। এরকম একটা ফাঁকা নিরিবিলি বিচ, এখানে কেউ নেই, এত সুন্দর যে লাগছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এরকম ফাঁকা নিরিবিলি প্লেসেই তো আমরা চাই, যেখানে একটু একা নিজের সাথে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে খুব সুন্দর একটা সময় আমরা যদি কাটাতে পারি। খুব দারুণ লাগছে, পায়ে সমুদ্রের ঢেউ আসছে, দারুণ দারুণ। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा। আজ আমি যার সাথে ঘুরছি, এখানে যে ড্রাইভার দাদা, সে হচ্ছে সুদীপ। তো তার সাথে তোমাদের একটু কথা বলি দেবো। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়েছে আমাদেরকে, সাথেও এই জায়গা ঘুরলাম খুব কম খরচে, খুব সময় নিয়ে এবং বৃত্তান্ত শেয়ার করে এখানে কিন্তু ঘুরিয়েছে। তো চলো তাদেরকে শুনে নাও এখানে কী কী প্যাকেজ ওড়ায় এবং কী প্রাইস ওরা নেয় এবং সিজন অফ সিজনে কীরকম দাম ওঠানামা করে। এখানে কী কী ট্যুর তোমরা করো? এখানে আমাদের লোকাল টোটাল 5খানা সাইট আছে। 5টা সাইট টোটাল। আচ্ছা, টোটালটা আমাদের ঘুরতে মোটামুটি আমাদের এই 5টা সাইডে 2টা সময় লাগে। আচ্ছা, এবার ফার্স্ট আমাদের রয়েছে এখানে ফার্স্ট স্পট বলতে আপনার হেনরি আইল্যান্ড রয়েছে। আচ্ছা, তারপরে নেক্সট দ্বিতীয় নম্বর হচ্ছে বেনফিস মৎস্য বন্দর একটা এরিয়া, তারপরে রয়েছে কার্গিল বিচ, তারপরে রয়েছে ফ্রেজারগঞ্জ, তারপরে একটা ছোট্ট একটা ইকো পার্ক। টোটালটা মানে কতক্ষণ সময় লাগে মোটামুটি? টোটালটা বললাম যে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা। আর টোটাল এগুলো ঘুরতে আমাদের একটা নতুন একটা টোটাল প্যাকেজ রয়েছে 500 টাকা। 500 টাকা। এটা কি সিজন অফ সিজনে বাড়ে বা কমে? না না, বড় কিছু না, টোটাল আপনার যদি সিজনের সময় হয় তাহলে কিছুটা করতে বাড়তে পারে। আচ্ছা আচ্ছা।
এই মুহূর্তে রয়েছি আমি ফ্রেজারগঞ্জ, আর ফ্রেজারগঞ্জে রয়েছে গঙ্গা মায়ের একটা সুন্দর মন্দির। তো চলো দেখে নাও এই মন্দিরটি, খুব সুন্দর কিন্তু মন্দির। সামনের চূড়াতে রয়েছে মহাদেব, চলো দেখে নাও। এখানে এই বাড়িটাকে অনেকে এখানে ফ্রেজার সাহেবের বাংলো বলে, পুরনো বাংলো যেটা ভাঙাচোরা পড়ে আছে, কিন্তু আদতে এটা না। আদতে এটা কিন্তু অ্যাকচুয়ালি পোর্টের একটা অফিস ছিল। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আমি জানতে পেরেছি খুবই ভগ্নাংশ প্রায় অবস্থা, গাছপালা গজিয়ে গেছে এর মধ্যে। এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ, খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে কিন্তু সমুদ্রকে এইভাবে ঠিক দেখা যায়। সমুদ্রের কাছাকাছি যাওয়া যায় না, যেতে তোমরা পারো অবশ্যই, এখানে সিঁড়ি আছে, কিন্তু খুবই স্লিপারি। আমি তাই আর নামছি না, কারণ খুবই একটা রিস্ক লাগছে। বর্ষার সময় তো, বৃষ্টির সময় এসছি। আর এর পাশেই কিন্তু রয়েছে এই পোর্টের অফিসটা ভাঙাচোরা, আর তার পাশে কিন্তু রয়েছে এরকমভাবে জল। এখানে এই বাঁধের উপর দিয়ে, এখানে মানে এই বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আর পাশে সমুদ্র এটা উপভোগ করতে করতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফ্রেজারগঞ্জ অনেকেই বলে কিছু নেই, আমি বলবো প্রকৃতিপ্রেমী বা তোমার চোখে যেটা দেখে বলে অনেক কিছু কিন্তু আছে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, ইটের একটা বাঁধের রাস্তা, সামনে সমুদ্র। সমুদ্র একের জায়গায় একের রকম একটা রূপ নিয়েছে। চলো তোমাদের জন্য নামলাম এখানে। এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর মেঘলা হয়ে আছে চারিদিকে আকাশ, আর সেই থেকে কিন্তু সমুদ্র উথাল পাথাল হয়ে আছে। শব্দ শুনতেই পাচ্ছ, সমুদ্রের গর্জন, প্রচণ্ড রকম ঢেউ কিন্তু রয়েছে এই মুহূর্তে। জাস্ট আমার আশেপাশে কিন্তু পুরোপুরি ফাঁকা, একটা অদ্ভুত নিস্তব্ধতা, অদ্ভুত একটা নীরবতা এই মুহূর্তে আমি ফিল করছি, যেটা তোমরা একবার এখানে না আসলে, এখানে দাঁড়িয়ে উপভোগ না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। প্রকৃতি কিন্তু আমাদের সমস্ত রাগ, দুঃখ, কষ্ট সব কিছু কিন্তু এক নিমেষেই ভুলিয়ে দেয়। সোম থেকে শনিবার অজস্র একটা চাপ, প্রেশার, টার্গেট বা কারোর জব চলে যাচ্ছে, বিভিন্ন রকম প্রেশারের মাঝখানে একটা এরকম একটা দিন যেন জাস্ট কী বলো, মাথার একটা রিল্যাক্স, যেটা মনের শান্তি, যে মনে হচ্ছে যেন আমি বেঁচে আছি, ভালো আছি। আমরা এবার চলেছি ব্যাক টু বকখালি সি বিচ। হ্যাঁ, পুরো হচ্ছে সি বিচের সামনে পুরো এটা মার্কেটটা। সন্ধ্যেবেলা মার্কেটে একটু ভিড় বেশি থাকে, এখন বৃষ্টি হচ্ছে বলে একটু কম। চলো এবার বিচে যাওয়া যাক। তোমাদেরকে একটা ব্যাপার বলে দিই, যারা তোমরা সাউথ থেকে আসবে আমার মতোই, যারা বজবজ, বাটা, ব্রেস বিচ, মাঝেরহাট এইসব জায়গা থেকে আসবে, তারা জেনারেলি চেষ্টা করো কিন্তু ওই নামখানা যাওয়ার জন্য শিয়ালদা কেন যাবো, বালিগঞ্জ থেকেই উঠে যাব। অবশ্যই আমাদের ভায়া বালিগঞ্জই দেখায়। তার জন্য কিন্তু আমি বলো 5:20 ট্রেনটা ধরো। 5:20 ট্রেনটা ধরলে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, সেই ট্রেনে কিন্তু তোমরা আরামসে চলে যাবে। কিন্তু আমি যেটা এসেছিলাম 7:14, সেটা দেখেছি কিন্তু শিয়ালদা থেকেই ফুল। তো বালিগঞ্জে উঠে কিন্তু তোমরা জায়গা পাবে না। আর আরেকটা বিষয়, 5:20 যদি ট্রেনটা ধরো, বিশেষ করে শীতকালের ক্ষেত্রে যদি 5:20 ট্রেনটা ধরো, তোমরা কিন্তু 8টার মধ্যে পৌঁছে যাচ্ছ নামখানা। সারাদিন ঘুরছো, তো সারাদিন ঘুরে ফিরে আরামসে তোমরা কিন্তু সব কিছু এনজয় করতে পারবে। আর যেহেতু শীতকালে বেলা ছোট, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, সব কিছু আলো নিভে যায়, তার জন্য আমি বলবো 5:20 ট্রেনটাই ধরো। আর গরমকালে হলেও কিন্তু 5:20 ট্রেনটাই ধরো, কেন 4:30-এর সময় কিন্তু এখানে ট্রেনটা ধরো তোমরা ব্যাক করতে পারবে আরামসে 8টার মধ্যে বাড়ি। মানে সকালে বেরো, সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি। দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের হবে। আই লাভ বকখালি লেখাটা সমুদ্রের পাড়েই তোমরা দেখতে পেয়ে যাবে। সন্ধেবেলা কিন্তু এখানে সমস্ত রকম যে মাছ ভাজা, মশলা মুড়ি, বিভিন্ন খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায়। সন্ধে বলতে ওই মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যেই কিন্তু সব কিছু খুলে যায়। তো যেহেতু আমি 4:30 ট্রেন ধরে ফেরত যাবো, তার জন্য হয়তো তোমাদের দেখাতে পারলাম না সেটা। এখানেই কিন্তু পুরো দীঘার মতোই এখানেও বকখালিতে কিন্তু মার্কেটটা রয়েছে। তো মার্কেটটার মধ্যে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে মার্কেটের মধ্যে ঝিনুকের জিনিস, ব্যাগ এইসব কিন্তু পাওয়া যায়, যেমনটা তোমরা মোটামুটি দীঘা এবং পুরীর মার্কেটগুলোয় দেখতে পেয়েছো। স্থানীয়দের হাতে করা জিনিস পেয়ে যাবে তোমরা এখানে। বাড়ির জন্য কিছু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো, তাতে এই মানুষগুলোর হয়তো একটু লাভ হবে। এখন দুপুর বলে মার্কেট এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে। মার্কেট খুলে যায়
ঠিক বিকেল 4:30 থেকে 5টার মধ্যে। এখানে কিন্তু পেটাই পরোটাও পাওয়া যায়। পেটাই পরোটা 15 টাকা করে শ, কিন্তু আমরা এখন আর খাচ্ছি না, দুপুর হয়ে গেছে। তাই আমরা সকালবেলা তোমরা যারা ব্রেকফাস্ট করবে এখান থেকে তোমরা খেতে পারো। সি বিচের ধারেই এই দোকান। সমুদ্রের সামনে এই হোটেলগুলো রয়েছে, কস্তুরী হোটেল, এবং তার পাশে আরেকটি হোটেল রয়েছে তোমাদের দেখাবো, সেটি হলো অন্নপূর্ণা হোটেল। দুটি হোটেলই আমার কিন্তু খুব কস্টলি লেগেছে। একটাতে 130 টাকা মাছ ভাত লেখাই আছে, আর আরেকটা জায়গায় 70 টাকা মাছ দেখাচ্ছে। অর্থাৎ তোমাকে 60 টাকা ভেজ ভাত দেবে, তারপর মাছ যদি নাও সেই 130 টাকাই পড়ে যাবে। এর চেয়ে বরং তোমরা একটু ভেতরে আসো, ওই জাস্ট এখান থেকে 2 থেকে 3 মিনিট পড়বে। চলো ওখানে তোমাদের দেখায় কত সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি। এখানে কিন্তু আমি একমাত্র এই রেস্টুরেন্টটা একটু কমে পেলাম, যেখানে কিন্তু রুই মাছ 60 টাকা, ডিম ভাত 50 টাকা, যদিও কিন্তু এগুলো কিন্তু পিস হিসাবে নিচ্ছে। একবারও ভুল করে ভেবো না। তো দেখা যাক, কথা বলে দেখি যে এখানে শুধু মাছের পিসটাই নিচ্ছে 60 টাকা নাকি পুরোটাই প্লেটটা। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো প্রিয়া নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, আর আমি দিয়েছি অর্ডার মাছ ভাত। তো ওই বিরিয়ানিটার মধ্যে রয়েছে ডিম আর স্যালাড দিয়েছে, আর চিকেন বিরিয়ানি যেরকম হয় আর কি। ডিমটা নিলে 110 টাকা পড়বে, আর ডিম ছাড়া যদি নাও তাহলে 100 টাকা। এবার এসে গেছে আমার মাছ ভাতটা। তো আমি এখানে জাস্ট একটা ডাল দিয়েছে, আর একটা শুক্তোর তরকারি দিয়েছে, আর কিন্তু মাছ দিয়েছে, মাছের পেটি দিয়েছে। মোটামুটি খারাপ না, সাইজটা কিন্তু এরকম টাইপের দিয়েছে। তো 60 টাকায় আমি বলবো খুবই ভালো দিয়েছে, কারণ এখানে প্রচুর কস্টলি দেখতে পাচ্ছি। এক পিস মাছ 60 টাকা 70 টাকা নিয়েছে, তারপর মিল মানে ওই 130 টাকা হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু 60 টাকায় কিন্তু যথেষ্ট ভালো। মাছ রিকমেন্ডেড, তোমরা কিন্তু আসলে এখানে কিন্তু এসো। পরিতোষ হোটেল থেকে বেরোনোর পর পাশে পড়ল এই সাগর হোটেল। এখানেও দেখলাম একই মেনু, দামও মোটামুটি এক। আমরা এখানে খাইনি, তাই টেস্ট কেমন বলতে পারবো না, তবে এটাও কিন্তু দেখলাম বাজেট ফ্রেন্ডলি এবং এসি রেস্টুরেন্ট। এখানে যে হোটেলগুলো তোমরা দেখছো এগুলোই সরকারি রিসর্ট। এগুলোর খরচা মোটামুটি প্রায় 3400 থেকে 4500 টাকা অবধি রয়েছে। তবে এগুলো কিন্তু খুবই কস্টলি। যারা তোমরা 4 চাকা নিয়ে আসবে বা লাক্সারিয়াসভাবে থাকতে চাও, তাদের জন্য বলবো এটা কিন্তু সেরা। আর এগুলো কিন্তু সবই অনলাইনে তোমাদের বুক করতে হবে, এখানে এসে বুক কিন্তু তোমরা করতে পারবে না। আর যারা সস্তায় আমার মতো থাকতে চাইছো, তাদের বলবো এখান থেকে আরেকটু এগিয়ে গেলে অটো স্ট্যান্ড যেখানে, সেখান থেকে বাদিক নিলেই পড়বে বিভিন্ন হোটেল। সেখানে 300 টাকা থেকে হোটেল শুরু হচ্ছে, 700 টাকা অবধি কিন্তু রয়েছে, এবং প্রতিটি হোটেলে 4 জন থেকে 5 জন কিন্তু শোয়ার জায়গা রয়েছে। সেই সমস্ত হোটেলে আমি যেতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল। তবে তোমাদের স্ক্রিনে সেই হোটেলগুলোর নাম তোমাদের দিয়ে রাখলাম, তোমরা এখানে এসে সেগুলি খোঁজ করে দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি তোমাদের কিছু ফোন নাম্বার শেয়ার করে রাখলাম। জেনারেলি কিন্তু দীঘা, পুরীর মতো বকখালিতেও কিন্তু ওই সমুদ্রের পাড়ে মানে সি বিচ লাগোয়া যেগুলো হোটেল আছে, সেগুলো কিন্তু মোটামুটি ওই একই 4400-3400 টাকা এরকমই পড়ছে। আর তোমরা যদি একটু কমে থাকতে চাও তাহলে একটু ভেতরের দিকে যেতে হবে। সি বিচ থেকে ওই 300 থেকে 400 মিটার হাঁটা পথ, তোমরা টোটো করেও আসতে পারো। সেখানে কিন্তু 300 টাকা থেকে রুম শুরু হয়, এবং মোটামুটি 500, 600, 700 টাকা অবধি রুম আছে। এবং সিজনে এটা চেঞ্জ হয়, সিজনে হয়তো 120 টাকা করে বেড়ে যায়। তো ওখানে কিন্তু 300 টাকায় ভালো ভালো রুম পেয়ে যাবে। একদম ধারে সি বিচে থাকার কি আছে, ভেতরেই না হয় একটু কমে থেকে নিলে। তো এখন বাজে 3:15, আমরা এবার যাবো স্টেশনের দিকে। 4:30টার সময় ট্রেন, তো আমরা এখন ট্রেন ধরতেই যাচ্ছি। 3:15 বেজে গেছে, তো অটো ধরবো। অটোতে কিন্তু 40 মিনিট লাগে। চলো। আমরা যাওয়ার সময় অটো ধরে গেলেও ফেরার পথে ধরে নিলাম বাস। বাসের উপর হাটানিয়া ব্রিজের উপর থেকে হাটানিয়া নদীকে দেখতে খুব সুন্দর লাগছিল। ওই সময় কিন্তু প্রচুর ট্রলার যেগুলো কিন্তু ভেসে রয়েছে, সেগুলো হয় মাছ ধরতে যাচ্ছে অথবা মাছ ধরে সেখানে ফিরছে। বেসরকারি বাসে ভাড়া নিল আমাদের 28 টাকা, সময় লাগলো ওই 50 মিনিট মতন। এইবার তোমাদের বলি একদিনে আসলে কেমন খরচা তোমাদের হবে এবং একদিন থাকলে কেমন খরচা হবে। যাতায়াতের জন্য খরচা পড়বে
100 টাকা। সকালবেলা টিফিনে 150 গ্রাম পেটাই পরোটা যদি তোমরা খাও তাহলে খরচা পড়বে 23 টাকা। আর দুপুরে খাওয়া দাওয়া যদি মাছ ভাতেই সেরে ফেলো তবে পড়বে 60 টাকা মাথা পিছু। সাইট সিনে খরচা পড়বে 500 টাকা। মোট খরচা পড়বে তাহলে 683 টাকা। আর তোমরা যদি বন্ধুরা যাও তবে টোটো ভাড়া ভাগ করে নিলে পড়বে 100 টাকা মাথা পিছু। সেক্ষেত্রে মোট খরচা পড়বে 283 টাকা জন প্রতি। আমরা এবার পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আর একটা কথা তোমাদের বলে রাখি, নামখানা স্টেশন আসলে কিন্তু অবশ্যই 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট কেটে রেখো। এখানে কিন্তু প্রচুর টিটি থাকে। এবং তো এখন কিন্তু বাজে 4:38। তো এখন ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখন ট্রেন ধরে নিলাম। তো এই ট্রেনটা কিন্তু শিয়ালদা অবধি আছে। তো 4:38 বুঝতেই পারছো, সারাদিন ঘোরার পর 4:38-এর মধ্যে আমরা এখন নামখানা ছেড়ে শিয়ালদার পথে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো তাহলে কিন্তু অনেক বেশি মোটিভেশন পাই আরও এরকম ভিডিও বানানোর জন্য। দেখতেই পাচ্ছ সারাদিন এরকম একটা ওয়েদারের মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যে একদিনে কীভাবে সস্তায় তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো বাই। আজ চলি বকখালির এই সমুদ্র সৈকত থেকে। তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে আবার কোনো নতুন গন্তব্যে। ততদিন তোমরা সকলেই কিন্তু ভালো থেকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল আর নোটিফিকেশান অন করে রেখো।